আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ। এর পাশাপাশি আরো অনেক ধরনের অভিযোগ রয়েছে। আ সেই অভিযোগের ভিত্তিতে আমাদের একজন পরিচিত মুখ আইন অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনেও ব্যারিস্টার সারওয়ার হোসেন তিনি আসিফ নজরুলের বিরুদ্ধে তদন্তের জন্য শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে আ একটি আবেদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশনে। আপনার কি মনে হয় যে এই ধরনের অভিযোগের কোনো তদন্ত দুদক থেকে করা হবে অথবা করলেও সেটি আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে করা হবে? দেখেন, তারেক রহমান সরকার উনি দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন যে ওনারা আইনের শাসন কায়েম করবেন। এখন আইনের শাসন কায়েম হয়েছে আমরা ধরে নিই আপাতত। যেহেতু উনি বলেছেন উনি তো আর মিথ্যা বলবেন না। এখন আইনের শাসন কায়েম হয়েছে কি হয় নাই এটা প্রমাণের জন্য হলেও আমি মনে করি তদন্তগুলি হওয়া উচিত এবং সম্ভাব্য সব ক্ষেত্রে, কেবল ওনার ক্ষেত্রে না। দেখেন, একটা জিনিস আমি বলি আপনাকে, তারেক রহমানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন এই খলিলুর রহমান সাহেব, খলিলুর রহমান ওর নাম কি, সাত্তার সাহেব, সরি, জি। এবিএম সাত্তার সাহেব, উনি তো প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা প্রকাশ্য অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার কাছে ৮ জন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট ওনার কাছে আছে, গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। কাজেই সরকারের কাছে তো আছে, সরকার ওগুলো নিয়ে তদন্ত করতে পারে। তো আমি একজন পার্টিকুলার ব্যক্তিকে সিঙ্গেল আউট করতে চাই, যেখানে নাকি ৮ জন উপদেষ্টা দুর্নীতি গোয়েন্দা রিপোর্ট এমন একজন ব্যক্তির কাছে আছে যিনি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে ওইটা ধরে টান দিলে তো হয় কেন? কারণ ওইটা যদি আপনি তদন্ত না করেন তাহলে বুঝতে হবে যে আপনি এই দুর্নীতিগুলোকে সাপোর্ট করছেন। আর যদি আপনি দুর্নীতিকে সাপোর্ট করেন, অন্য কারো দুর্নীতিকে কেন করছেন? দুর্নীতি বিনিময়ে করছেন। অনেক সময় এরকম হয় যে দুর্নীতি বিনিময়ে আরেকজন দুর্নীতি আপনি দেখলেন না। এইগুলি কিন্তু জরুরি আমি মনে করি। যদি এটা ওনারা এই সাত্তার সাহেবের এটা নিয়ে আমি মনে করি সিরিয়াসলি আলোচনা হওয়া উচিত এবং যদি আলোচনা না হয় তাহলে সাত্তার সাহেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ উনি ৮ জন উপদেষ্টার ইজ্জত দিয়ে টান দিচ্ছেন এবং উনি আবার ৮ জনের নাম বলেন নাই। নাম না বলাতে কি হয়েছে? সব উপদেষ্টা হইতে পারে এই ৮ জন। কাজে এটা তো একটা ভয়ঙ্কর কাজ উনি করছেন। কিন্তু কাজে হয় ওটার বিচার হওয়া উচিত, নয় সাত্তার সাহেবের বিচার হওয়া উচিত। কিন্তু সাত্তার সাহেব কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোলের মধ্যে নিয়ে বসে আছেন, উনি তো প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে সাত্তার সাহেব ঠিক আছে। আর সাত্তার সাহেব যদি ঠিক থাকেন তাহলে ওই ৮ জনের বিচার হচ্ছে না কেন? ভাই, এটা তো আপনারা তো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছেন, গুরুত্বপূর্ণ জায়গায় বসে তো রসিকতা আর কি করার জায়গা না এটা। এটা বোঝাতে হবে। আপনারা কি জনগণকে কি মানে মনে করেন, মানে কি মনে করেন আপনারা? যে যাই তাই বলবেন। আসলে আবার এটা কি আজকে সকালে আবার আরেকটা জিনিস আমি বলি, এটা বলে শেষ জি, করি। জি, জি। আজকে সকালে আবার দেখলাম যে ওই দায় মুক্তির অধ্যাদেশ পাশ হচ্ছে। হুম। তো আমি আসলে বোঝার চেষ্টা করলাম যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি মানে কি। তো ডক্টর আসিফ নজরুল যদি বলে আমি জুলাই যোদ্ধা, তাহলে এখন উনি কি দায় মুক্তি পাবেন কিনা অথবা কোন পর্যন্ত দায় মুক্তি পাবেন এটাও তো বলা বড় কঠিন। মানে আমি এখন কিছু বুঝি না। আমি আমি আরেকটা কথা বলে রাখি ভাই, কোনো কিছুর দায় মুক্তি হয় না। দায় মুক্তি যে হয় না এটা আমরা আগেও বহুবার দেখছি। পরবর্তী সরকার এসে কিন্তু ওটা দায়ের মধ্যে ঢুকাই দেয়। এখন যা বুঝেন, আপনারা যা ভালো মনে করেন তাই করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আফতার সাহেব তো বলেছেন, আমরা হঠাৎ করে দেখলাম তিনি থেমে গেলেন। সেটা নিয়ে আর কোনো ধরনের কোনো কিছু হলো না এবং তিনিই এখন তারেক রহমান সাহেবের কোলের মধ্যে রয়েছেন বা বুকের মধ্যে রয়েছেন আপনি যেভাবে বলছেন। আমরা কি তাহলে ধরে নেব যদি সাত্তার সাহেব সঠিক হয়ে থাকে বা এই যে অভিযোগগুলো উঠছে যদি সঠিক হয়ে থাকে এবং সেই জায়গা থেকে যদি তদন্তগুলো না হয়, আ তাহলে এই মানে পূর্ববর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের রাঘব বোয়ালদের সঙ্গে বর্তমান সরকারের এক ধরনের আন্ডার টেবল এগ্রিমেন্ট রয়েছে এবং আপনি দুদকের কথা বলেছেন। আমরা তো দুদককে তো কখনোই সেভাবে কার্যকর হতে দেখিনি। সেটি আওয়ামী লীগ আমল হোক, অন্তর্বর্তী সরকার আমল হোক, তার আগের বিএনপির সময় যখন দুর্নীতি দমন ব্যুরো ছিল তখনও হোক, এখনো হোক। আমরা দেখেছি এটি রাজনৈতিক প্রতিষ্ঠানে
পরিণত হচ্ছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য যখন যেটা প্রয়োজন সরকারের নির্দেশে সেটি করে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে তার নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলো। আর সরকারের আরো অনেক উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠলো এবং সেগুলো কোনটিই তদন্ত হয়নি। ২-১ টি হয়তো হয়েছে সেগুলো আবার ওই ধরনের দায়মুক্তি দিয়ে গেছে। মানে কোন ধরনের কোন অন্যায় হয়নি। সেই জায়গা থেকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনি যে বললেন যে হওয়া উচিত, আদৌ ভবিষ্যতেও হবে কিনা? এটা হবে কিনা এটা একমাত্র ভবিষ্যৎ বলতে পারবে। যদিও বাংলাদেশের আমরা যদি ভবিষ্যৎকে যদি অতীতের আলোকে বিচার করি, অতীতের আলোকে যদি ভবিষ্যৎকে চিন্তা করি, তাহলে আমাকে বলতেই হবে যে হবে না। কারণ কখনোই হয় না। বাংলাদেশের ইতিহাস বলে যে কখনোই কোনো বিচার হয় না। যে বিচারটা হয় সেটা হলো গিয়ে রাজনৈতিক বিচার। যেমন ধরেন এই সরকার, মানে আমাদের এই বর্তমান যে বিএনপি সরকার আছে, বিএনপি সরকার 111 সরকারের বিচার করবে, হুম, আওয়ামী লীগ হুম। সরকারের বিচার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করবে না। যেটা আমরা আগে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি সরকারের বিচার করেছে, বিএনপি সরকারের নেতা যে যারা নাকি ছিল মন্ত্রী ছিল তাদের বিচার করেছে, কিন্তু 111 যারা কুশীলব ছিল তাদেরকে প্রাইজ পোস্টিং দিচ্ছে, তাদের কিন্তু বিচার করে নাই। মানে তখন বলা হয়েছিল যে 111 ধারাবাহিকতাই হলো গিয়া হুম, হুম। আওয়ামী লীগ সরকার। তো এখন অনেকে বলছেন ওটা সরাসরি প্রমাণ করা যায় নাই, কারণ 111 যারা যেমন মাসুদউদ্দিন চৌধুরী ছিলেন তাকে ওনারা আবার বানাই দিয়েছেন, আপনার অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বানাই দিয়েছিলেন। তো বোঝা যায় যে ওই সরকারের লোকজন তারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এবং ভালো ভালো জায়গায় পোস্টিং দিয়ে প্রমাণ করেছেন যে ওনারা আসলে ওই সরকারের ধারাবাহিকতা। আবার এবারে আমরা তাই দেখলাম, এবারে খলিলুর রহমানকে একদম পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে ফেলেছে। এটা তো তাও একটু লজ্জা শরম ছিল, দূরে রাখছে। এরা ওইটা ওই শরমটাও পাচ্ছে না, নিজেরা পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী বানানো। তার মানে এখান থেকে কিন্তু বোঝা যায় যে ইউনূস সরকারের আসলে এক ধরনের ধারাবাহিকতা এই বিএনপি সরকার। কাজেই বিএনপি সরকারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার কোন খুব একটা বিচার হবে অথবা তাদের প্রশ্নের মুখে তোলা হবে, এটা আমার কাছে মনে হয় না। এরই মধ্যে অনেকে তো দেশ ছেড়ে চলে গেছেন। ফয়েজ আহমেদ তোয়েব যিনি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ছিলেন। আমাদের সাবেক একজন প্রভাবশালী উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি নেপালের নির্বাচন পর্যবেক্ষণের নামে গেছেন। তিনি ফিরে এসেছেন কিনা আমি আদৌ জানি না। আপনার কাছে কোন তথ্য আছে কিনা সেটাও আমি বলতে পারব না। তবে ধারণা করা হয় যে তিনি আ ওটির নাম করে তিনিও দেশ ত্যাগ করেছেন। ডাক আমি দুঃখিত। আপনাকে নিয়ে অনেক বেশি কথা বলেছেন একজন প্রেস সেক্রেটারি, সাবেক প্রেস সেক্রেটারি যিনি ডাস্টবিন শ্রমিক হিসেবেই চিহ্নিত হয়ে আছেন। আমার মুখ থেকে সেই নামটি বেরিয়ে আসছিল। তারও কোনো হদিস গত কয়েকদিন পাওয়া যাচ্ছে না। আপনার কি মনে হয় যে এর মধ্যে অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন? এটা আমি বলতে পারবো না। আমি আমার সঙ্গে কারো যোগাযোগ হয় নাই এবং আমি আদিলুর রহমান খান সম্পর্কে শুনেছি। উনি কিন্তু ছিলেন সুপার রুস্তম, বুঝছেন? এই আদিলুর রহমান খান কিন্তু মোটামুটি সুপার রুস্তম ছিলেন। উনি কিন্তু আওয়াজ দিতেন কম, কাজ করতেন বেশি। হুম, এবং হুম। আমাকে অনেকে অভিযোগ করেছে রাজুকের নিয়োগ, রাজুকের মেম্বার চেয়ারম্যান এই সমস্ত নিয়োগ তো ওনার আমলে হইছে। ওই একেকটা নিয়োগে কেমন মানে করতে হয়, বিনিময় হয়, কিভাবে হয়। এই ২-১ জন আমার 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 এক পরিচিত, মানে পরিচিত মানে মানে বন্ধুর বন্ধু এই হিসেবে। উনি এই যে ওখানে মেম্বার হতে চেয়েছিলেন, উনার কাছে কত টাকা চাওয়া হয়েছিল, কিভাবে, এগুলি শুনেছি আরকি। ২-১টার অডিও রেকর্ড আমার কাছে আছে। তো এগুলো মানে উনি 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 কিন্তু সুপার উত্তম ছিলেন। উনি কিন্তু কোনো আওয়াজে আসতেন না। বসে, বসে কাজ করতেন। উনি আবার আমি বাসেরহাটে দেখলাম এই মধ্যে তো দেখলাম যে উনি উনার বাড়িতে যাওয়ার জন্য মানুষের বাড়িঘর ভাইঙা একটা রাস্তা বানায় নিয়েছিল রাতারাতি। এত হুম, পাওয়ারফুল হুম। ছিল। এবং পরে ওই রাস্তা নিয়ে আবার আন্দোলন হয়েছে, অমুক হইছে, তমুক হইছে। এবং ওই রাস্তা যাতে ঠিকঠাক মতো হয়, এটা তদারক করার জন্য রাজুকের চেয়ারম্যান চলে গেছিল ওখানে মুন্সিগঞ্জে। বুঝলেন? ওটা কি রাজুকের চেয়ারম্যানের জায়গা নাকি? সে ওখানে চলে গেছে তদারক করার জন্য। আর কিছু ছবি-টবি আমাকে, ভিডিও-টিডিও আমাকে দিয়ে জন্য পাঠাচ্ছে। তো উনি এরকম ছিলেন আরকি। মানে মানে একটা লোক দেখেন, মানে মানুষকে না আসলে ক্ষমতা দিলে বোঝা যায় যে লোকটা কেমন। এই আদিলুর রহমান খান, তার নাম শুভ্র, চেহারা ছবিও শুভ্র। তো উনি এর আগে কি ছিলেন? নির্যাতিত, তাই না? আওয়ামী লীগ আমলে নির্যাতিত ছিলেন।
মানবাধিকার কর্মী, উনি ওনার সঙ্গে আবার ওনার একটু সহকারী আছে, সেও নাকি উনি উপদেষ্টা হওয়ার পরে ওনার সঙ্গে সবচেয়ে লেনদেন গুলি নাকি উনিই করতেন। যাই হোক, তো এই লোকের এত মানবাধিকার কর্মী, বিপ্লবী লোকে দায়িত্ব পাওয়ার পর দেখা গেছে সে কি জিনিস। তো এখন এগুলি তো ভাই শুনেন, যখন কেউ দুর্নীতি করে না, একটা জিনিস মাথায় রাখবেন, দুর্নীতির একটা সাইকোলজি আছে। যাদের মাধ্যমে যারা ওনার কাছ থেকে সুবিধা নেন, যারা ওনাকে টাকা দেন, তারাও এক সময় বলে দেয়। এগুলি তো গোপন থাকে না, যে কারণে এই পথে যারা যায় তারা ধরেই নেয় এটা গোপন থাকবে না। অতএব যা পারি কামাই নেই, 1.5 বছরের আয়ু, এর মধ্যে কামাই কমায় নিয়ে আমি দিব একটা পুরুত। এই কারণেই কিন্তু, এই একটাই কারণে আমি কিন্তু সবসময় বলি যে যাদের বিদেশে বৈধভাবে থাকার সুবিধা আছে তাদেরকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া উচিত নয়। এটা আমি সবসময় একটা কথা এই কারণে বলি, যে 2 নম্বর 2 নম্বরে করে তারপর পুরো দেশটার 12টা বাজায় দিয়ে গেছে এই আলী রিয়াজ এবং মনির হায়দার। আলী রিয়াজ, মনির হায়দার যে ক্ষতি করে গেছে, এই ক্ষতি এই দেশকে টানতে হবে আরো কয়েক দশক। মাথায় রেখেন, কি একটা মূলা ঝুলাই দিয়ে গেছে, জুলাই সনদ। আরে জুলাইয়ের সময় তোরা আসিলি কই বল? এই আলী রিয়াজ, মনির হায়দার এরা কি জুলাইয়ের লোক? এরা তো দুধের মাসি, এরা তো দুধের মাসি। তখন আমেরিকায় ছিল, আমেরিকায় বসে বসে ওখানকার জীবনযাপন করতো, আর এখানে আমাদের সামনে জ্ঞান দিতে ইয়ার পরে, আন্দোলনের পরে এরা এমন এক গিট্টু লাগাইছে। এখন সংসদে বসে বসে, সংসদের এই আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজের কাজ কিছু না, তাদের জুলাই সনদ দেয়া এই গিট্টু খুলতেছে। এই পেজ গিয়ে লাগাই গেছে যে লোকগুলো। আবার দেখেন, কেউ কেউ আছে ম্যানেজ মাস্টার, আশিক চৌধুরী কিন্তু ম্যানেজ করে ফেলেছে, যা এক প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি ইয়ের কাছে, প্রাইম মিনিস্টার কাছে, প্রাইম মিনিস্টার মুগ্ধ হয়ে গেছে। আরে বাপরে বাপ, জ্বলন্ত প্রতিভা, জ্বলন্ত প্রতিভা এখন হয়ে গেছে। আবার আরেকজন কি ফারুক আসিফ নাকি, সেটাও তার বিরুদ্ধে এত প্রমাণ দেখলাম পত্র পত্রিকায়, সেও দেখি ম্যানেজ করে ফেলেছি। তো এগুলোই চলতে থাকবে, দেখা যাক কি হয়। দেশ এভাবেই চলবে। খুব একটা আশাবাদী হয়েন না, আবার খুব একটা হতাশ হয়েন না, দেখা যাক। এখন আশাবাদী তো আমরা হচ্ছি না। আমরা তো আছি, এভাবে চলছি। কি আর করা? এখন যারা আওয়ামী লীগ করে তাদের কোনো আশাবাদিতার জায়গা আছে নাকি? এই যে গত ২ দিনে যে ২ টি ঘটনা ঘটলো এবং খুবই সিগনিফিক্যান্ট একটি সময়ে যখন কিনা সেই বহুল বিতর্কিত আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সাহেব ভারতে গেলেন সফরে, ঠিক সেই মুহূর্তে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হলো। আবার তার একদিন পরে আওয়ামী লীগ যে আইনের বলে যে অধ্যাদেশের বলে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটিকে স্থায়ী করা হলো। মোটামুটি আইনটি পাস করা হলো। আম বা আপনাদের সামনে ২ টি প্রশ্ন। একটি হচ্ছে যে কেন যখন ভারত সফরে যাচ্ছে ডক্টর খলিল ঠিক আগ মুহূর্তেই বা সেই মুহূর্তে এরকম ২ টি সিগনিফিক্যান্ট ঘটনা ঘটলো? এবং একই সঙ্গে এই যে আ আইনে পরিণত হলো অধ্যাদেশটি, এর মাধ্যমে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি আসলে কি? শুনেন, একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ, জয়ন্ত দলটা নাকি বিরোধী অবস্থানে আছেন। বিরোধী রাজনৈতিক দলের ভবিষ্যৎ সরকারি দলের অথবা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এই জিনিসটা মাথায় রেখে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ এদেশে কি করবে, কি করতে পারবে না পারবে, এটা বিএনপি সরকারের উপর নির্ভর করে না, এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্ভর করে। আপনি এভাবে উপরে থেকে যে জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, সেই জিনিসটাই কিন্তু বিএনপি এন্ডোর্স করলো। বিএনপি এটা কারো শক্ত পাকাপোক্ত করলো, করার মাধ্যমে বিএনপি প্রমাণ করলো ওই নিষিদ্ধের পিছনে তারাও ছিল। তারা তখন খুব ভদ্রভাবে ছিল, না আমরা তো চাই না, আমরা কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ পছন্দ করি না। তো পছন্দ করি না তো এখন করলেন কেন? এই জিনিসটা আওয়ামী লীগের কেউ কেউ বুঝেছিল যে বিএনপি বুঝে তাদেরকে পুনর্বাসন করবে, তাদেরকে ফিরে আসতে দেবে। এটা ভুল প্রমাণিত হয়েছে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে। একদিক দিয়ে ভালো হয়েছে কি, এখন যদি আওয়ামী লীগ ফেরে, নিজের জোরে ফিরবে। এখন আওয়ামী লীগ কিন্তু কারো অনুগ্রহে ফিরবে না। যদি আওয়ামী লীগ ফিরে, আওয়ামী লীগের কারো কাছে কোনো কৃতজ্ঞতা থাকার দরকার হবে না, বলতে হবে না যে তোমরা আমাদের ফিরিয়েছো অথবা তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, এটা বলতে হবে না। এখন আওয়ামী লীগ নিজ দায়িত্বে ফিরবে।
দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের যারা নেতা আছেন, যারা আওয়ামী লীগটাকে পথে বসায় দিয়ে গেছে, যে সমস্ত তথাকথিত নেতা, বিশাল বিশাল সব ফিগার, এক একটা মহিরীয় হিমালয় পর্বতের মতো এক একের অবস্থান, সেই নেতাদের কাম সারা হয়ে গেছে। ওই নেতারা কিন্তু এমনিও দেশে ফিরতে পারতো না, এই দেশের মানুষ ওদেরকে নিত না, দেশের মানুষ ওনাদেরকে নিত না। ওনারা কিন্তু এই অনুগ্রহটা চায়, ওই নেতারা কিন্তু বিএনপির কাছে অনুগ্রহটা চায় যে আপনি আমাদেরকে আসতে দেন। আর যে এই দেশে যে অগণিত আওয়ামী লীগের নেতাকর্মী আছে, কর্মী সমর্থক আছে, তারা কিন্তু কারো কাছে অনুগ্রহ চায় না রে ভাই। তারা এভাবেই তারা নিজেরাই নিজেদের অবস্থান তৈরি করেন। এটা হলো আমার বিবেচনা, আমি এভাবেই দেখি। কারণ বাইরের নেতারা যারা আছে তাদের দুইজন তো আমাকে ফোন টোন করে, আবার লোকাল যারা আছে ওদের সঙ্গে আমার কথাবার্তা হয় সবার সঙ্গে। ভাই এটা তো ছোট দেশ, সবাই সবাইকে চেনে, হয় না পরিচিত। কিন্তু ওই বাইরের লোকদের মধ্যে আপত্তি বেশি, তাদের মধ্যে হতাশাটা বেশি যে বিএনপি কেন আমাদেরকে নিষিদ্ধ করে দিল। কিন্তু আপনার এই কথা শুনে এটা নিয়ে সাপ্লিমেন্ট কোশ্চেন করি যে আওয়ামী লীগ কারো আনুকূল্য চায় না, কিংবা দয়া চায় না, দাক্ষিণ্য চায় না, তারা নিজেদের মতো করে ফিরবে। আহ হয়তো তার নানান ধরনের প্রক্রিয়া আছে, কিন্তু আমি এই জায়গাটায় একটা প্রশ্ন না করে পারছি না। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের সাংবাদিকদের মধ্যে, সিনিয়র জার্নালিস্টদের মধ্যে একটা অংশ চরম চাটুকারিতা শুরু করলেন। এবং আমি মনে করি যে শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ে ওঠেন, তার স্বৈরাচারিত্বের পেছনে এই চাটুকার সাংবাদিকরা অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন। ঠিক এই মুহূর্তে এসে সাংবাদিকদের মধ্যে সেম আরেকটি অংশ, বিএনপি বা জামাতপন্থী সাংবাদিকদের একটি অংশ চাটুকারিতা শুরু করেছেন, এবং চাটুকারিতার লেভেল কোন পর্যায়ে পৌঁছেছে, এই যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ঠিক সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে বিএনপির সম্বন্ধে বিশদভাবে করে নানান ধরনের প্রশ্ন করা হতো শেখ হাসিনাকে। এই মুহূর্তে এসে আবার তারেক রহমানকে দেশ বা বিদেশে বসে, আপনি বুঝে নেন কারা, কোন সিনিয়র জার্নালিস্ট পরামর্শ দিচ্ছেন আওয়ামী লীগকে নাকে খত দিতে হবে, দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে, আমরা আর কিছু করব না, আমাদের রাজনীতি করার অনুমোদন দেন, এবং অবশ্যই শেখ হাসিনাও আসতে পারবে না, এবং অবশ্যই তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। নানান ধরনের কথাবার্তা বলছে, পরামর্শ দিতে পারে, সমস্যা নাই, কিন্তু যেগুলো চাটুকারিতার জায়গা থেকে এগুলো দেয়া হয়, সেই ধরনের ভবিষ্যৎ কি বিএনপির জন্য ওয়েট করছে, যদি বিএনপি সেগুলো অ্যাপ্লাই করে আওয়ামী লীগের মতন? এই চাটুকারিতা চলতে থাকবে। এটা খালি সাংবাদিকতা না, সাংবাদিকতাটা দেখা যায়। আমলাতন্ত্রের চাটুকারিতা চলছে না? চলছে। আপনি এখন একটা কথা বললেন, যে কোনো একটা মিনিস্ট্রিতে আপনি যান, এখন যে লোকটা জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে, তো সে তো এক সময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, ডেপুটি সেক্রেটারি ছিল, এখন জয়েন্ট সেক্রেটারি। তো এই প্রমোশন গুলি সে আওয়ামী লীগ আমলে পায় নাই, আওয়ামী লীগ আমলে পেয়েছে। এটা আওয়ামী লীগের সুবিধাভোগী না? সুবিধাভোগী। এবং আওয়ামী লীগ এখন যে কথাটা বলা হয় যে আওয়ামী লীগ আমলে সমস্ত নিয়োগ হচ্ছে দলীয় বিবেচনায়, এরাও দলীয় বিবেচনাতে আসছে। তো তারা এখন তো বিরাট বিএনপি, তাদের সঙ্গে আলাপ করে দেখেন তো, তারা প্রমাণ করে দিবে 14 গোষ্ঠী আসলে বিএনপি ছিল। যখন বিএনপি জন্ম হয় নাই তখনও তারা বিএনপি মনোভাবাপন্ন ছিল। এইগুলো সব বিএনপি এখন। তো এগুলি কি চাটুকারি করতেছে না তারা? তারা তখন প্রতিনিয়ত চাটুকারিতা করতেছে। তো তারা তাদের মতো করতে থাকবে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য করতে থাকবে, অথবা তারা আরো উপরে ওঠার জন্য করতে থাকবে। প্রশ্ন হলো, যারা ক্ষমতায় আছেন তারা এই চাটুকারিতাটাকে কতটুকু গ্রহণ করছেন তার উপর। যখন গ্রহণ করবেন, তখন গ্রহণ করলে কি পরিণতি হয় সেটা তো আমাদের চোখের সামনে আছে। চাটুকারিতা চলতে থাকবে, সবাই করবে, সাংবাদিকরাও করবে। এই সাংবাদিকগুলো আমরা চিনি না। আমি তো আমাদের সাংবাদিকদের বলি যে আমাদের সাংবাদিকদের মধ্যে একটা মিউজিক্যাল চেয়ারের মতো একটা পেশাবার আছে, যেটা হলো এরা এক সময় থাকে বাঘ, ক্ষমতা পরিবর্তন হয়ে গেলে হয়ে যায় বিলাই। আগের বিলাই এখন হয় বাঘ, আর আগের বাঘ এখন হয়ে গেছে বিলাই। আবার এটা মিউজিক্যাল চেয়ার থাকবে, মিউজিক তো বাজবে, মিউজিক বাজলেই কিন্তু চেয়ারের চারদিকে হাঁটতে হবে, ঘুরতে হবে। মিউজিক বাজবে, আবার ঘুরবে, আবার বাঘ ও বিলাইয়ের খেলা আমরা দেখবো, সমস্যা নাই, এগুলি হয়। বাট এদের কিন্তু আমরা চিনি, এরা বড় বড় ফিগার আগে, এদের প্রতি কারো কোনো শ্রদ্ধা আছে? আমি তো মনে করি না। যে প্রশ্নটা ছিল আপনার কাছে, আমার শেষ প্রশ্ন ওটা একটু মনে করিয়ে দিই, যে যখন ভারত সফরে গেলেন আমাদের বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী,
ঠিক সেই মুহূর্তে দুটি সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো। আহ, এর মধ্য দিয়ে আসলে কোনো মেসেজ পাওয়ার চেষ্টা করা যেতে পারে নাকি এটা কোইন্সিডেন্ট? এটা হতে পারে, এটা কোইন্সিডেন্স হতে পারে, আবার এর মধ্যে একটা মেসেজ আছে, মেসেজ থাকতে পারে এই কারণে তারা হয়তো এই যেটা ঘটনা ঘটে ওখানে যে দেখবে যে ভারত তাদের কোনো রিয়াকশন দেয় কিনা, ভারত বলে কিনা এই কাজটা আপনারা ঠিক করেন নাই। তাহলে যদি না বলে তাহলে তারা এই কাজ আরো চালাতে থাকবে, আর যদি বলে তখন বলবে যে না ভারত এটা পছন্দ করে নাই, তখন একটা হবে। কিন্তু আমার ধারণা ভারত এটা কিছু বলবে না, ভারতের অত ঠেকা পড়ে নাই। ভারত ভাই তার এখানে একটা তাবেদার সরকার চায়, বেসিক্যাল কথা যেটা এটা। ভারত ঠিক তাবেদারও বলি না, তাবেদার পাইছিল এর আগে, মানে তারা এমন একটা সরকার চায় যারা তাকে ডিস্টার্ব করবে না। এই চাওয়াটা তো অন্যায় না, এটা তো আমরাও চাই। আমরা চাই না, আমরাও চাই যে আমাদের চারপাশে যারা থাকবে তারা আমাকে ডিস্টার্ব করবে না। কারণ আনফরচুনেটলি আমাদের চারপাশে ভারতই আছে, আর কেউ নাই। ঠিক আছে, আমরা চাই আপনারা আমাদের ডিস্টার্ব করেন না। একটু জায়গায় মিয়ানমার আছে, আমরা চাই যে মিয়ানমার যেন তাদের লোকজন আমার এখানে না পাঠায়, মিয়ানমার যেন লোকের সঙ্গে সঙ্গে মাদক না পাঠায়, আমরা এগুলি চাই। হ্যাঁ, ওরকম ভারতও চায়, এটা তো অন্যায় কিছু না, ভারত এটা চাইতেই পারে। ভারত চায় না যে আমাদের এখানে এমন একটা সরকার থাকুক যারা এসে বলবে যে আপনার ওই 7 সিস্টারের বিদ্রোহীদেরকে আমার এখানে প্রশ্রয় দিব, আশ্রয় দিব, দিয়ে আমরা ওটা আলাদা করে দিব। এরকম সরকার ভারত চায় না, এটাই তো বলবে। কাজেই ওই একজন দুইজন ব্যক্তি শুনেন, যে কোনো সরকারের, যে এই যে মনে করেন আওয়ামী লীগের যে সমস্ত লিডার টিডার ভারতে গেছে, দীর্ঘদিন আশ্রয় প্রশ্রয় ছিল, এখন নিয়ে তাদেরকে হয়তো জায়গা দিচ্ছে। কিন্তু তাদের জন্য কি ভারতের খুব মায়া কেন না? তাদেরকে ভারত বসায় বসায় খাওয়াচ্ছে? বসায় খাওয়াচ্ছে না। ওই লোকগুলো এখানে যে লুটপাট করছে, আল্লাহর রহমতে ওইটা দিয়ে তারা তাদের মনে করেন আপনার আরো মানে 2-3 পুরুষ খাইতে পারবে, তারা ওইগুলি খরচ করে খায়, কোনো সমস্যা নাই তো, ভারতে তো কোনো লস নাই। এরা এখানে যে টাকা পয়সা খরচ করতেছে, রেমিটেন্স আসছে। আস্তে আস্তে অনেক অনেক ভালো থাকুন ভারতের সাংবাদিক। ভারতের জিনিস হলো, ভারত ভাই ওইরকম কোনো মায়া কান্না